পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড, কলমে প্রিমা ফারনাজ চৌধুরী, পর্ব সংখ্যা 33। তাজদার বাড়ি যাবে না এরূপ সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু মামারা তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছেন। রওশনারাকে সামনে বসিয়ে বুঝিয়ে বলেছে, ছেলে তোমার, শাসন বারণ রাগারাগি সব তার সাথে, তার বউয়ের সাথে না। মা ছেলের এই সমস্যা নতুন না, এইসবের মধ্যে পরের মেয়েকে জড়ানোর প্রয়োজন নেই। রওশনারার চোখ ছলছল করছিল তখন। তাজদারকেও বলেছেন, তুমি বউকে বাড়িতে রাখবে না সিদ্ধান্ত নিয়েছো ভালো কথা, কিন্তু তুমি বাড়ি ছাড়তে পারবে না। ছেলেরা কখনো মা বাবা আর নিজের বাড়ি ঘর ছাড়তে পারে না। যত যাই হোক, তুমি তোমার বউ বাচ্চাকে যেখানে ইচ্ছে রাখো, কারো কোনো আপত্তি নেই। রওশনারাকে আরও বলেছেন, আমি ওই বাড়ির মুরব্বীদের সাথে কথা বলেছি, তারা বলেছে সবার সম্মতিতে সব হবে, মানে তোমার সম্মতিও দরকার। তুমি মা, মেয়ের সব কিছুতে তোমার উপস্থিতি জরুরি। আর যদি সময় লাগে তাহলে সময় নাও, ভাবো। বাকি কথা তুমি আর রায়হানের আব্বা বলবে ওদের সাথে। আমি মামা হয়ে এত কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। ভাইয়ের কথায় নীরবে সম্মতি জানালেও রওশনারা এইসব কিছুতে তেমন সক্রিয় নন। তাজদার লোকজন দাওয়াতে ব্যস্ত রায়হানের সাথে। গরু মহিষ এনে উঠোনে রাখা হয়েছে। তৌসিফ আর শাওন তাদের নিয়ে টিকটক করছে। তিতলি কিছুক্ষণ পরপর তাদের চা খাওয়াচ্ছে, কারণ অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে, খুব সিম্পল। 2 সপ্তাহ হয়নি সে ড্রেস কিনেছে, বিয়ের জন্যও কেনা হবে, কিন্তু এই ড্রেসটা তাকে কিনতেই হবে। আর সেটা কিনে দেবে তৌসিফউদ্দিন সিদ্দিকী। তার পকেট মারার জন্যই মূলত এত মেহনত। শাওন ভাই, আপনাকে চা খাওয়ালাম, আপনি আমাকে কিছু দেবেন না? কি চাও তুমি? আপনি আমার জন্য রজনীগন্ধার মালা নিয়ে আসিয়েন গায়ে হলুদের দিন। বেশি টাকা হলে ভাইয়ের কাছ থেকে নিয়েন। ভাইয়ের শাওন ভাইকে টাকা দিয়ে দিও তো, বলেই ব্যস্ত পায়ে চায়ের কাপ নিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তৌসিফ বলল, নুফা ফুল নিয়ে আসবে, তোর আবার আলাদা করে ফুল অর্ডার দেওয়ার কি দরকার? তিতলি ঘুরে দাঁড়ালো, যুক্তি দিয়ে বোঝালো সে দৌড়াদৌড়ি ছুটাছুটি আর কাজকাম করতে গিয়ে ফুলগুলো চুল থেকে ছিঁড়ে পড়ে যাবে, তখন আপুর কাছে খুঁজলেও দেবে না, তখন সে কার কাছে ফুল চাইবে? এত সহজ একটা কথা তৌসিফউদ্দিন বুঝলো না। সে হতাশ, পুরাই হতাশ। শাওন আশ্বাস দিয়ে বলল, আচ্ছা, তোমার জন্য পুরো ফুলের দোকান নিয়ে আসবো তালতো বোন। তৌসিফ বলল, দোকানদার তো তোর দুলা ভাই, আমি তাহলে শপিংয়ে যাচ্ছি না। তাসনুভার কথাটা শুনে রওশনারা বলল, না না, যাও শপিংয়ে, সেখানে আরেকটা ঝামেলা লাগিয়ে এসো। তুমি ওই বাড়ির মানুষকে কতক্ষণ তেল মেরে থাকতে পারো আমিও দেখব, কতক্ষণ সহ্য করতে পারো আমি দেখব। তাসনুভা বিস্ফোরিত চাহনিতে চেয়ে আছে মায়ের দিকে। ঝিমলি মনে মনে বলল, আম্মু এবার বাড়াবাড়ি করছে, মেয়েটার মন ভাঙার কি দরকার এভাবে? তিনি আরও শিখিয়ে পড়িয়ে দেবেন তা না। ননদিনী, আপনি চলুন আমার সাথে। নোভা নড়ল না এক চুল পরিমাণও, চোখ মুখ লাল হয়ে এসেছে। ঝিমলি তাকে দেখে ভয় পাচ্ছে। তাসনুভা দাঁত চিপিয়ে বলল, তোমার মতো শাশুড়ি হলে অফকোর্স আমার জীবনটা জাহান্নাম হবে, আর আমিও সেই শাশুড়ির জীবন জাহান্নাম বানিয়ে ছাড়ব। রওশনারা ক্রুদ্ধ হয়ে বললেন, তা পারবে জানি, ওই বাড়িতে সংসার করতে পারলে তো ভালোই, না পারলে আমারও কোনো দায় নেই। যেখানে সেখানে মানিয়ে চলার মতো মেয়ে তো আমি তোমাকে বানাইনি। এখন যেখানে সেখানে মুখ দেওয়ার স্বভাব হলো কোত্থেকে, সেটাই আমি বুঝতে পারছি না। এক ছাদ ননদ দেবর ভাসুর নিয়ে তুমি ওই বাড়িতে সংসার করবে? আমার চুলে পাক এমনি এমনি ধরেনি নোভা। আম্মু, তাসনোভার চোখের কোনা জল জল করছে। ঝিমলে তার হাত ধরে বলল, প্লিজ চলুন এখান থেকে। নোভা, আমি কিন্তু তোমার বড় ভাইকে ফোন করছি। এইসব কি হচ্ছে? আম্মু এই সময় এসে এভাবে না বললেও চলতো, সে তো চলে যাচ্ছে। মায়েরা এভাবে বললে ছেলেমেয়েদের কেমন লাগে? ওদের চামড়া গন্ডারের, কিছু লাগে না ওদের। তাসনোভাকে টেনে নিয়ে এলো ঝিমলি। ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিতেই তাসনোভা চোখ মুছতে মুছতে বলল, এইসব থামাতে বলো প্লিজ। আমি এই বিয়ে করব না, আমি করব না, কিছুতেই করব না। আমি দূরে কোথাও চলে যাব, আমার নিজেকে নিয়ে ভয় হচ্ছে। ঝিমলি তাকে জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স, শান্ত হও। তুমি আম্মুকে দেখিয়ে দেবে তুমি পারবে। সংসার মানেই নিজেকে বিলিয়ে দেওয়া নয়, মানিয়ে নেওয়া মানে নিজেকে সস্তা করে ফেলা নয়। নুভা সংসার করবে তার মতো করে, সে শিক্ষিত বুদ্ধিমতী, সে সব ম্যানেজ করতে জানে, চেষ্টা করলে সে সব পারবে। শান্ত হও। আম্মু অভিমান থেকে বলছে এইসব, আমার দিকে তাকাও। নো, নুভা এমনটা করলে কিন্তু তোমার ভাইয়ারা মাথা গরম করে হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলবে, আর এইসব ওই বাড়িতে গেলে আনিস ভাই বেঁকে বসবেন। তুমি তো চেনো ওনাকে,
এত ঝামেলা হচ্ছে জানার পরও উনি কিন্তু এই বিয়েটা করবেন না। সির্ফ বলে দেবেন এইসবের কোনো দরকার নেই, শান্তি সব কিছুর ঊর্ধ্বে। তখন আর কিছু করার থাকবে না। রিল্যাক্স। উনি জানেন আম্মু বিয়েতে মত দিয়েছেন, এখানে সব ঠিকঠাক আছে। তোমার বড় ভাইয়া এইভাবেই বলেছে। এখন তুমি এইসব বললে তারা মাথা গরম করবে। শান্ত হও। আচ্ছা, আনিস ভাইকে একটা ফোন করি, জেনে নিই উনি কোথায় আছেন। শপিংয়ে কখন বেরোচ্ছি। আনিস একদিনের জন্য ছুটি নিয়েছিল, বিয়ের বাজার করার জন্য। রাত জুৎসই নয়। তাসনুভা বলেছে সে রাতে শপিং করতে যাবে না, রাতে তাকে শোরুমে সময় দিতে হবে। তৌসিফ আর শাওন উঠোনে মহিষ নিয়ে ব্যস্ত ছিল। তাসনুভা তখনই বের হলো, ঝিমলি বেরোলো পেছন পেছন। তারা দুজনেই যাচ্ছে শপিংয়ে। ওই বাড়ি থেকে সাবরিনা আর আনিস। সাবরিন আর শাপলাকে যেতে বলা হয়েছে, তাদের ছোট বাচ্চা আছে, তাই তারা যাবে না। যদিও আসল কারণ ছিল তাদের যেতে বারণ করেছে তাদের বর। শাইনার বিয়ের শপিংয়ের ঘটনা এখনো মনে আছে তাদের। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে তাসনুভার বিরক্ত লাগছে। সে চুলের ওপর থেকে চশমাটা নামিয়ে চোখে দিল। ঝিমলি ফোন করলো, আনিস ভাই কোথায় আপনারা? সাবরিনা তখন বেরিয়ে এসেছে। আনিস বলল, জি, আর 2 মিনিট ভাবি। কিন্তু উনি অধৈর্য হয়ে যাচ্ছেন। আসছি। আনিস কিছুক্ষণ পর বেরিয়ে এলো। তাসনুভা ততক্ষণে গাড়িতে উঠে বসেছে। চোখ মুখ গম্ভীর দেখে কেউ খোঁচালো না। আনিস ড্রাইভারের সাথে গল্পগুজব করছে। কোথায় নাকি একটা ব্রিজ ভেঙে পড়েছে, পেঁয়াজ আর আলুর দাম কত বেড়েছে, কত কমেছে, ওইসব নিয়ে সে কথা বলে চলেছে। ঝিমলি সাবরিনার দিকে তাকালো। দুজনেই ঠোঁট টিপে হাসলো। শোরুমের কর্মীরা প্রবেশপথ আটকে ধরল। ফুলের তোড়া, মিষ্টি ইত্যাদি ইত্যাদি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। ছোটখাটো একটা গেট সাজিয়ে ফেলেছে। তাসনুভা গাড়ি থেকে নামা মাত্রই অবাক হয়ে গেল। সাবরিনা, ঝিমলি, এমনকি আনিসও। তাসনুভা যেতে যেতে বলল, হোয়াট ইজ দিস? তোমরা এইসব কখন করেছো? এমপ্লয়িরা সবাই ফোকলা হাসলো। ভয়ে ভয়ে বলল, আপু সকাল থেকেই। ভাইয়া প্রথম শোরুমে আসবে, তাই ছোটোখাটো আয়োজন। আপনাকে বলিনি সারপ্রাইজ দিব বলে। তাসনুভা সব দেখার পর বলল, ইন্টারেস্টিং, বুদ্ধিটা ভালোই। সে পেছনে ফিরে তাকালো। আনিসকে বলল, আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন, আমরা ভেতরে যাই। ঝিমলি ভেতরে গেল। সাবরিনাকে আনিস যেতে দেয়নি। তারা ফুল ছিটিয়ে দুজনের মাথা ভরিয়ে দিয়েছে। আনিস মানিব্যাগ বের করছিল, ঠিক তখনই পেছন থেকে তাসনুভা বলল, টাকা দেবেন না, কাচ্চি অর্ডার করে দিন, সবাই মিলে খাবো। গেট বিয়ের দিন, সবাই যাও। আনিস বলল, কাচ্চিও না হয় খাওয়াবো, দরকার নেই, বিয়ের দিন কেউ ছাড় দেবে না। ঝিমলি বলল, আমার ননদিনী কিন্তু বরের টাকা সেভ করতে ওস্তাদ। তাসনুভা বলল, আসুন। শোরুমটার কথা সবাই মুখে মুখে শুনেছে, কেউ আসেনি। ঝিমলি এসেছে অবশ্য, শাইনাও এসেছিল তাজদারের সাথে, কিন্তু আনিস, সাবরিনা কেউ এর আগে আসেনি। আনিস অবশ্য এই পথেই অফিস থেকে ফেরে, তাই বাইরে থেকে দেখেছে। আজ প্রথম ভেতরে পা রাখা। সে বলেছে অন্য কোনো শপিং মল থেকে শপিংটা করতে। বিষয়টা খুব ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বলেছে, কিন্তু সেটা তাসনুভা নেতিবাচক দৃষ্টিতে দেখেছে। সে নিজেই একটা ব্র্যান্ড। আবার কিসের ব্র্যান্ড? আনিস তখন বলেছিল, আমি বলেছি যাতে বেস্ট শাড়িটা তুমি পাও, তাই। আমার দোকানে বেস্ট শাড়ি নেই বলছেন? আনিস আর মেসেজ দেয়নি। এখানে এসে এখন সে বুঝতে পারছে এর বাইরে বেস্ট শাড়ি আর হয় না। বেশ ভালো লাগছে তার। কর্মীরা চা নাস্তা সাজিয়ে ফেলেছে। এত নাস্তার বহর দেখে আনিস বলল, এত কিছুর দরকার ছিল না, আমরা খেয়ে দিয়ে এসেছি, ওদের বলে দেওয়া উচিত ছিল। শেষ কথাটা তাসনুভার উদ্দেশ্যে বলল। তাসনুভা আঙুল দিয়ে শাড়ি দেখিয়ে দিতে দিতে বলল, ওরা আমার জন্য নিয়ে আসেনি এইসব, যার জন্য এনেছে তার খাওয়া দরকার। ঝিমলি আর সাবরিনা নিজেদের জন্য শাড়ি দেখছে, তাদের খুব ভালো লাগছে এখানে। কর্মীরা সবাই হাসি ঠাট্টা করছে। যাদের ইঙ্গিত ইশারা করে হাসি ঠাট্টা করছে তারা নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। ঝিমলি একসময় কেসে উঠল, আমাদের আসার দরকার ছিল না। আনিস ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর তাসনোভার দিকে তাকালো। তাসনোভা তৎক্ষণাৎ পাশ থেকে সরে গেল, আর আশেপাশেও এলো না। সাবরিনা বলল, ভাইয়া আপনি দেখেন ওইখানে সব বিয়ের শাড়ি। আনিস তেমন দেখলো না। সে জানে নুভা নিজেই শাড়ি পছন্দ করবে। সে এক কোনায় গিয়ে ছেলে কর্মীদের সাথে রাজনৈতিক আলাপে মগ্ন হয়ে গেল। তাসনোভা ফুলছে তা দেখে সাবরিনাকে বলল, আপনার দেবরকে চলে যেতে বলুন, তার এখানে আসার কি দরকার ছিল? সাবরিনা হাসতে হাসতে আনিসকে ডাকতে চলে গেল। ভাইয়া শাড়ি দেখতে আসেন। হ্যাঁ যাচ্ছি। সে সাবরিনার পিছু যেতে যেতে বলল, আমি শাড়ি চিনব কিভাবে? পছন্দ না করলে বসে থাকবেন। ঝিমলি তখন তাসনোভার মাথার উপর একটা শাড়ির আঁচল তুলে দিয়েছে।
সাবরিনার পেছনে আনিস এসে থামলো। আয়নায় তাদের সবাইকে দেখা যাচ্ছে। ঝিমলি আনিসের উদ্দেশ্যে বলল, আনিস ভাই, এটা কেমন? আমার ননদিনীকে কেমন লাগছে বলুন। আনিস বলল, লাল শাড়ি? হ্যাঁ, লাল শাড়ি সুন্দর, খারাপ না, কিন্তু ও মনে হয় লাল পরবে না। আচ্ছা, আপনাদের জন্য দেখুন। তাসনভা মাথার উপর থেকে আঁচল ফেলে হনহনিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। বাড়তি কথা বলো সব সময়, সুন্দর লাগছে এটুকু বললে কি হতো? বিয়ের শাড়ি 3-4টা পছন্দ হয়েছে, বিয়ের দিন যে কোনো একটা পরবে। একটা বেবি পিঙ্ক, একটা অফ হোয়াইট, একটা লাল টুকটুকে সিল্কের। বিয়ের শাড়ি কোনটা হবে সেটা বিয়ের দিন তার মুডই বলে দেবে। তাই বিয়ের শাড়ি ছাড়া বাকি সব প্যাকিং হয়ে গেল। ওয়ালিমার লেহেঙ্গা, গায়ে হলুদের অনুষ্ঠানের পরার গাউন, বাকিদের কাপড় চোপড়ও কাচ্চি এনে সবাই একসাথে বসে খেয়েছে। বেশ আনন্দদায়ক মুহূর্ত কাটলো শোরুমে। রাত নেমে এসেছে ততক্ষণে। ঝিমলি তাসনুভাকে বলল, আপনি তো এখন ফিরবেন না, তাহলে আমি আর ভাবি চলে যাই, আপনি আনিস ভাইয়ের সাথে ফিরবেন। তাসনুভা সাই দিল। হিসেব নিকেশ করতে করতে প্রায় রাত 11:30 বাজিয়েছে সে। আনিস ততক্ষণে চেয়ারে হেলান দিয়ে ঝিমাচ্ছে। 5-6 জন কর্মী ছিল তখন। তারা বলছে, ভাইয়া, আমরা আপনার শেয়ার ব্যবস্থা করে দিতে পারি। আনিস মাথা নাড়ল। তারা বলল, তাহলে চেয়ারে বসে ঘুমান, কোনো সমস্যা নেই, আপনাকে টায়ার্ড লাগছে। আনিস সত্যি সত্যি চেয়ারে বসে চোখ বুজে বসে আছে। তাসনুভা এসে তাকে এই অবস্থায় দেখে বুকে হাত ভাঁজ করে তাকিয়ে রইল। পেছনে কর্মীরা এসে দাঁড়িয়েছে। তারা হাসছে। আপু, ডাকিয়েন না, নিচ থেকে ঘুম ভাঙুক। আপু, ছবি তুলি। বলতে দেরি, ছবি নিতে দেরি হয়নি। আনিসের চোখ ছুটে গেল, চোখ দুটো লাল হয়ে এসেছে। তাসনুভা বলল, আপনার ঘুমানো শেষ হলে আমরা যেতে পারি। হ্যাঁ, চলো। আনিস উঠে দাঁড়ালো। যাওয়ার সময় তারা ড্রাইভারকে বলল, রেস্টুরেন্টের কাছেই গাড়িটা থামাতে। বাকি পথটুকু তারা হেঁটেই যাবে একসঙ্গে, নিভৃতভাবে। কিছু কথা আছে যেগুলো সবার সামনে চার দেয়ালের ভেতর বলা যায় না। গভীর রাতের ব্যস্ত শহরের বুকে আলো ছায়ার ভিড়ে হাঁটতে হাঁটতেই সেগুলো বলা দরকার, কারণ নীরবতার মাঝেই অনেক স্বীকারোক্তি জন্ম নেয়, যেগুলো উচ্চারণ না করলেও শুনে নেওয়া যায়, বুঝে নেওয়া যায়, খুঁজে নেওয়া যায়। তাসনুভা ফেসিয়াল, হেয়ার রিবন্ডিং করার পর আর বাড়ি থেকে বের হয়নি। ওই দিনের পর রওশনারও আর কোনো কথা শোনায়নি তাকে। সম্ভবত মেয়ের কান্না প্রথমবার দেখার পর তিনি নিজেই কিছু চমকে গেছেন। তাজদার ব্যস্ত, একটু সময় হলেই ওই বাড়িতে ছুটে যায় বউ বাচ্চার মুখ দেখতে, আবার কাজে লেগে পড়ে। সে যেহেতু দেশে আছে, বিশেষ আত্মীয় স্বজনকে ফোনে দাওয়াত করানোটা বেমানান, তাই সশরীরে গিয়ে দাওয়াত করে এসেছে। খাওয়া দাওয়া আত্মীয় স্বজনের বাড়িতেই হচ্ছে, বাড়িতেও খাওয়া দাওয়া নেই। শাহিদা বেগম একবার বললেন, জামাইকে বল রাতে এখানে খেতে। শাইনা তাজদারকে ফোন করে বলল, তাজদার সিদ্দিকী, আম্মা বলেছে রাতে বাড়িতে খেতে। জামাইয়ের জন্য স্পেশাল রান্না হয়েছে? অফকোর্স। কি? মহিষের ভুঁড়ি। শাইনা মজা করে বলেছে। তাজদার সত্যি সত্যি ভেবে নিয়েছিল। মাগরিবের পর সে আচমকা হাজির। সোফায় বসেই শাইনার দুলাভাইদের সাথে কথাবার্তা বলছিল, মেয়েকে আদর করতে করতে। শাইনা আড়াল থেকে দেখলো, বোনের বিয়ে উপলক্ষে চুলদাড়ি কাটবে, তাই আর কাটেনি। ভাল্লুকের মতো লাগছে। ঘরে এসে তাকে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আই লাভ ফুরি, চলে এসেছি খাওয়ার জন্য। সরিষার তেল দিয়ে ভুনা করবে। শাইনা পড়ে গেল মহাবিপাকে। সন্ধ্যা তখন 7টা। সে শাহিদা বেগমের কাছে ছুটে গেল 1000 টাকা নিয়ে। আম্মা, এখন ভুড়ি কোথায় পাবো? ভুড়ি? হ্যাঁ, আর বলো না, আমি একটা কেলেঙ্কারি ঘটিয়ে ফেলেছি। সে সবটা খুলে বলল। সবাই হাসাহাসি করছে। সে রেগে বলল, হেসো না তো, আব্বাকে তাড়াতাড়ি বলো একটা নিয়ে আসতে। এই টাকাটা নাও, তাড়াতাড়ি নিয়ে আসতে বলো। অল্প করে রেঁধে ভুনো করে দেবে, বাকিগুলো পরে রেঁধো, তাড়াতাড়ি করো। শারমিলা বলল, এটা তো অসম্ভব। পরিষ্কার করো, সেদ্ধ করো, রান্না করো, তারপর সময় নিয়ে লোহিটে ভুনা করো। তুই একটা কাজ কর, আমার ফ্রিজে ভুঁড়ি রাখা আছে মহিষের, তোর ভাইয়া নিয়ে এসেছিল, তোর মাও খায় বলে, ওটা নিয়ে আসতে বল তোর দুলাভাইকে। সবুজ রঙের পলিথিনে রেখেছি। ওকে। রাতের ভাত খেতে খেতে এমনিতেই রাত 12টা হয়ে যায়। বাবু তার বাবার কোলেই আছে। বাবাকে পেলে তার আর কাউকেই লাগে না। জামিল ভাই ভুঁড়ি নিয়ে আসার পর শাইনা কোমর বেঁধে নেমে পড়ল ভুঁড়ি ভুনা করার জন্য। খাবার টেবিলে এক বাটি ভুঁড়ি ভুনা রাখার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আল্লাহ, সে আর কোনো দিন এই ব্যাটার সাথে মশকরাও করবে না। তাকে কত বড় বিপদে ফেলে দিল। সে বলার পর নিশ্চয়ই লোভ লেগেছিল, নইলে তো এভাবে হাজির হতো না। যাক, খাওয়ার টেবিলে তাজদারকে খেতে দেখে তার মনে হলো পরিশ্রম সার্থক।
বিয়ে উপলক্ষে তাজদারের ফুপু খালারা সবাই এসেছে। মহিলারা একজোট হলে কথার আর শেষ নেই। নুফা তাদের সালাম দিয়ে কথাবার্তা বলে চলে এসেছে ঘরে, আর বের হয়নি। সে অপেক্ষায় আছে তার প্রিয় মানুষের, তার খুব কাছের মানুষের। অপেক্ষার প্রহর গুনছে সে। তাজের বউ বাচ্চাকে দেখতে ফুপুরা ওই বাড়িতে গিয়েছে। শাইনাকে অনেক জ্ঞান দিল মুরব্বী হিসেবে। সব কথা ফেলে দেওয়ার মতো না, আবার সব কথা গ্রহণ করার মতোও না। শাইনা যথাসাধ্য আপ্যায়ন করলো, যদিও বারবার মনে পড়ছিল তাজদার সিদ্দিকীকে আরেকটা বিয়ে করার কুবুদ্ধি দেওয়ার কথাগুলো। সবার কাছে এগুলো নেহাতি মুখের কথা, বললেই বলে তাজ তো আর বিয়ে করতে যাচ্ছে না। কিন্তু একটা মেয়ের কাছে এই কথাগুলোর সংবেদনশীলতা কতখানি, তা মেয়ে হয়েও অনেক নারী যে বুঝতে পারে না, এই ভেবেই শাইনার বিস্ময় কাটে না। গায়ে হলুদের আগের দিন বাড়ির সামনে গাড়ি থামলো। সবার আগে তাসনোভা ছুটে এলো। কালো বোরকা পরা ফর্সা মতো একটা মেয়ে। গাড়ি থেকে নামতে না নামতেই সে ঝাঁপিয়ে পড়লো বড় বোনের ওপর। যদিও মায়ের পেটের বোন নয়, তবুও বোন। ছোট থেকে তাদের একসাথে বড় হওয়া, পরে সেই বড় বোনের জায়গায় যদিও ঝিমলি নিয়েছে, কিন্তু এটার সাথে ছোট থেকে বেড়ে ওঠা। তাসনিমও তাকে জড়িয়ে ধরে রাখলো শক্ত করে। কাতারে থাকে সে স্বামীর সাথে, বিয়ে উপলক্ষে চলে এসেছে। তাসনোভা তার খুব কাছের। তৌসিফ তাসফিনের বড় বোন। দুলাভাই আর ভাগ্নে ভাগ্নিদের পেয়ে আনন্দের শেষ নেই। তিতলি তো সবাইকে নিয়ে গেছে গরু আর মহিষ দেখাতে। আরে তুমি কাঁদছো নাকি? দেখি দেখি। তাসনোভার চোখের কোণা মুছে দিল সে। হয়েছে হয়েছে, বাকিরা কোথায়? তিতলি কই? তৌসিফ, তাসফিন। তাসফিন এসে বোনকে জড়িয়ে ধরল। তৌসিফ এলো। তিতলিকেও টেনে হিসড়ে নিয়ে এলো। তাসনিম তাদের সবাইকে দেখে বলল, বাদরামি আর গেল না তোমার। তিতলি বলল, বড় চকলেট বক্সটা ভাইয়ে লুকিয়ে ফেলেছে, আমি খেলবো না। তাসনোভা দুলাভাইয়ের সাথে কথা বলতে বলতে ভেতরে চলে গেল, ভাগ্নেকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে। তার হয়ে কথা বলার মানুষ এসে গেছে। ঝিমলে তাকে দেখে বলল, বাবা, খুশিতে কান্নাকাটিও হয়ে গেছে। মোটেও না, জানি জানি। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ফাইনালি আজিম পড়ে পা পড়ল সবার। তাসনিমের স্বামী হাসলো। তাজদার এসে পড়তেই আরেক হই হুল্লোড়। তৌসিফ তাসনিমের পিঠাপিঠি। ছোটবেলায় সে আপু ডাকতই না, বড় হওয়ার পর একটু আধটু ডাকত। বিয়ের পর সেটা পাকাপোক্ত হয়েছে। তিতলি বাবুনিকে নিয়ে এসেছে, সে কাঁদছে, নাক মুখ লাল করে কাঁদছে। তাসনিম কোলে নিতে নিতে বলল, মা কাঁদে কেন? এই তো আমি ফুপি, তাকাও। তাজদারকে দেখে সেদিকে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দেখেছো বাবাকে কিভাবে চিনি ফেলেছে? আপনার জন্য চুরি এনেছি, পড়বেন না? তাসনোভা কোলে নিয়ে শান্ত করাতে লাগলো। বলল, অপরিচিত মানুষ দেখছে তাই কাঁদছে। ওর মা কোথায়? ওখানে। বিয়ের সময়ও আসবে না? না। তুমি গিয়ে দেখে এসো। এখন ঘরে চলো। ভাইয়া বাবুকে একটু নাও, শান্ত হচ্ছে না। তাজদার এসে মেয়েকে কোলে নিয়ে উপরে তুলে পেটে মুখ দিয়ে সুরসুরি দিতেই সে খিলখিলিয়ে হেসে উঠল। দাদিমা বললেন, এই দেখে চোখ দিয়ে জল ফেলতে ফেলতে হাসছে। তাজদার গাল মুছে দিতে দিতে বলল, মেয়েকে কাঁদিয়েছি জানলে মমতাজ বেগম তো আমার অবস্থা 12টা বাজিয়ে ছাড়বে। আপনি কান্না থামান আম্মা। এরকম করে নাকি? ইয়েস, ওভার প্রোটেক্টিভ। বরের বাড়ি থেকে সাজগোজের জিনিসপত্র চলে এসেছে সকালে। মেহেদি পাতা তোলা হয়েছে, হলুদ বাটা হয়েছে, সমস্ত কাজবাজ শেষ। মেহেদি অনুষ্ঠান দেওয়া হয়েছে ক্লাবে। রওশনারা বলে দিয়েছে বাড়িতে ঝামেলা চায় না, এত মেহমান সামলানো দেয়, তাই ক্লাবে যেন দেয়া হয়। এতে অবশ্য দুই পক্ষেরই ভালো হয়েছে। তাসনোভা গায়ে হলুদে গাউন পরার কথা ছিল, পরে আর গাউন ভালো লাগলো না। হলুদ রঙা সিল্কের শাড়ি পরলো, ব্লাউজ সবুজ। শাড়ি ব্লাউজ খুব দামি, ইউনিক ডিজাইনের, তার উপর অর্নামেন্টসগুলোও অর্ডার দিয়ে বানানো। মেহেদির রাতে সে নিজেই সেজেছে, চুলটা পার্লারে বেঁধেছে। সাজগোজ আর স্কিন কেয়ার নিয়ে তার অনেক জানাশোনা আছে, এটা নিয়েও ভবিষ্যতে কিছু করার ইচ্ছে আছে। শাইনা, ঝিমলি, সাবরিনা সবাই একরকম শাড়ি পরেছে, এক রকমের সেজেছে। ছোট্ট বুড়ির জন্য কোথেকে একটা শাড়ির ব্যবস্থা হয়ে গেল। তাজদার বলল, আম্মু এখন যদি হাঁটতে জানতো। আপনি কখন হাঁটবেন বলেন তো? মেয়েকে নিয়ে সে ফটোশ্যুট করেই যাচ্ছে, আর কাউকে দরকার নেই তার। শাইনাকে বলল, ওর বিয়ের সময় আমি 7টা মহিষ কিনবো ইনশাল্লাহ। শাইনা বলল, কম হয়ে গেছে, সর্বনিম্ন 15টা দরকার। শাট আপ, অত মাংস খাওয়ার মানুষ নেই। মেহেদি অনুষ্ঠানে অনেক হাসি মজা হলো। বর বউয়ের কেক কাটাকাটির পর নাচ গান। তাজদারের একজন বন্ধু একদল গিটারিস্ট পাঠিয়েছিল, তারা গান গাইল স্টেজ কাঁপিয়ে। মুরব্বীরা বিরক্ত। প্যাপু, এইসব কী রে বাপ? তিতলি বলল, ধুর, এর থেকে ভালো ছিল আমাকে গান গাইতে দেওয়া।
সে শাওনকে গিয়ে ধরল। শাওন ভাই, আমার ফুল কোথায়? শাওন বলল, ভুলে গেছি বেআইন, নট সরি। আমি রাগ করেছি শাওন ভাই। চল না সুজন, গানটা বাজান। আচ্ছা। সে গানটা দিল। তিতলি মহা খুশি। সবাই যে যার মতো মজা করছে। আনিস আর নোভা নিচে নেমে এসেছে ততক্ষণে। ফটোশ্যুট করতে করতে বিরক্ত। শাইনা বাপ মেয়ের ছবি তুলছে। অনেক কাপল ছবি তোলা হয়েছে। পরে পরিবার সমেত ছবি তুলে অনুষ্ঠান শেষ হলো নাচ গানের মধ্য দিয়ে। বিয়েতে শাইলা, ঝিমলি আর তাসনিম তিনজনেই পরেছে ঝলমলে গোল্ডেন রঙের শাড়ি। তিতলি বেছে নিয়েছে গাউন। অন্যদিকে শারমিলা, সাবরিন আর সাবরিনা বেবি পিঙ্ক রঙের শাড়ি পরেছে। সবাই ভেবেছিল তাসনোভা হয়তো তার স্বভাবসুলভ স্নিগ্ধতায় অফ হোয়াইট কোনো শাড়ি পরে আসবে, কারণ সে নিজেই সবাইকে বলেছিল সাদাটে কিছু পরতে, লাল বা গোলাপির ধারের কাছেও না যেতে। কিন্তু ভাইদের সাথে যখন ক্লাব ঘরে তাসনোভা পা রাখলো, তখন উপস্থিত সবার চোখ ছানা বড়া। সবাইকে চমকে দিয়ে জনুনারা সিদ্দিকী হাজির হলো লাল টুকটুকে বউ সেজে, যেন অপ্সরা। তার শ্বাসটাও ছিল দেখার মতো। কোনো সাধারণ বা সাদামাটা সাজ নয়, বরং পুরো দস্তর গর্জিয়াস মেকআপে অনন্যা। তাকে সেই রূপে দেখে সবার মুখে ভুবন ভোলানো হাসি ফুটল। সবচেয়ে বেশি খুশি হলেন শাহিদা বেগম। লাল শাড়িতে পুত্রবধূকে দেখে তিনি পরম তৃপ্তিতে বলে উঠলেন, লাল শাড়িতেই তো আসল বউ। মাশাল্লাহ মাশাল্লাহ। ক্লাবে এসে সে খোঁজ করতে লাগলো কে এসেছে কে আসেনি। তার কর্মীদের ডেকে জিজ্ঞেস করতে লাগলো তাদের পরিবার এসেছে কিনা। ঝিমলি কিছুক্ষণ পর এসে বলল, বধুয়া এত কথা বলে না, প্লিজ আমাকে আমার কাজ করতে দিন। মুক্তার শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি। বান্ধবীরা সবাই তাকে চমকে দিয়ে হাজির হলো। আনিসুজ্জামানের ফাঁদে পড়ে লাল টুকটুকে বউ তো সাজলেন, শুধু আমাদের বেলায় যত কথা। তাসনুভা বলল, যাও, বর এসেছে, দর কষাকষি কম করবে, এখানে আমার প্রেস্টিজ জড়িত। বেশ দর কষাকষি করলে আনিসুজ্জামানের বন্ধুরা বলবে কনেপক্ষ অভুক্ত আছে অনেক দিন। সবাই হাসছে তার কথা শুনে। যুথি বলল, বরের টাকা বাঁচাতে চাও সেটা বলো। বাইকে করে শাওন আর তার দলবল বরের গাড়ির পেছনে পেছনে এসেছে। খুব হই হুল্লোড় হচ্ছে সেখানে। তাসনোভা দোতলায় দাঁড়িয়ে অনেকক্ষণ দেখল। তারপর তার আর তর সইল না। সে সিঁড়ি বেয়ে নেমে যেতে লাগলো। সবাই বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি সব স্বচক্ষে দেখব, ভিডিওতে দেখে মজা হবে না। আনিস গোল্ডেন রঙের ইউনিক ডিজাইনের একটি শেরওয়ানি পরেছে। পাঞ্জাবির উপরের কোটটি তাসনোভার পছন্দের। সে পাগড়ি খুলে পরিয়ে দিয়েছে তাজদারকে, কারণ তাজদার তার বিয়ের দিন তার মাথার পাগড়ি পরিয়ে দিয়েছিল। সেখানে হাসি ঠাট্টা হচ্ছে। শাইনার দুলাভাইরা টাকা ছাড়ছে না। তাসনোভা দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে দেখছে সব। তার হিংসে হচ্ছে, আনিসুজ্জামান কেন মেকআপ না নিয়েও সুন্দর।